কুরবানি দিতে পারবে কি পারবে না এই নিয়ে কেন পারবে না? কোন জায়গা বলেছে কুরবানি দিতে পারবে না? কে বলেছে কুরবানি দিতে পারবে না? হ্যাঁ, একটা নিয়ম আছে, নিয়মে এখন মেরাজেল আপনি আমি আবদ্ধ। পুলিশ কেন আটকাবে? রাস্তাঘাটে গাড়ি এই বাড়িতে গরু পুষতে পারবো না? এই গরুর দুধ খেয়ে আমি আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে বা দুধ বিক্রি করার জন্য আমি খাটাল থেকে একটা গরু কিনে নিয়ে যেতে পারবো না? সমস্যা হচ্ছে এটা 14 বছরের নিচে গরুকে বলি দেওয়া যাবে না তথা কুরবানি দেওয়া যাবে না। আপনি 14 বছরের নিচের গরুকে নিয়ে গিয়ে চাষ করতে পারেন না, দুধ দুইতে পারেন না, বাড়িতে পুষতে পারেন না, ওদের বিরুদ্ধে অভিযোগ করা দরকার। সমস্যা হচ্ছে মানুষ অভিযোগ করছে না, চুরির অভিযোগ করা দরকার। নিয়ে নিচ্ছে চুরি করে নিচ্ছে, তো সব ঠান্ডা হয়ে যাবে। শুধুমাত্র হয়তো আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। বিজেপি মুসলিম সম্প্রদায়কে টার্গেট করছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বিজেপি বিধায়করা মিডিয়ার সামনে বারবার বলছে আজান বন্ধ করে দেওয়া হবে, লাউড স্পিকারে আজানে আমাদের সমস্যা হচ্ছে বলে মানুষের মধ্যে একটা মানুষকে উস্কানো হচ্ছে। এই বিষয়টা কিভাবে দেখছে? মানে পশ্চিমবাংলা যদি একটা কোনো জায়গায় অবৈধ মাদ্রাসা থাকে, আমাদেরকে বলুন, পশ্চিমবাংলার মুসলিম সমাজকে বলুন, দায়িত্ব নিয়ে বন্ধ করে দেবে। আপনাকে বন্ধ করতে যেতে লাগবে না। আমার এত প্রশ্নের মধ্যে একটাই প্রশ্ন শুধু জানতে চাই, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে নেমে গেছে বলে কিনা দায়িত্ব শেষ হয়ে গেল? একটা শব্দ খরচ করছে না কেন এগুলো নিয়ে? হ্যাঁ, দাঁড়িয়ে ফ্লোরে এটা তৃণমূলের 80 জন বিধায়কের বলার সাহস হয়নি। পোস্টপল ভায়োলেন্সে ধর্মস্থান আক্রান্ত হয়েছে, ওটা মাদ্রাসা মসজিদ, সেটা আমি ওখানে দাঁড়িয়ে বলেছি ধর্মস্থান আক্রান্ত হয়েছে। এটা বলার কেউ সাহস দেখাতে পারে না, আমি বলেছি। আমি বিকাশ স্যারকে রিকোয়েস্ট করেছিলাম, স্যার আসুন, অনুরোধ করেছিলাম এই করতে হবে। বিকাশ স্যার এসেছে, আর্গুমেন্ট করেছে, ফলে এটা স্টে হয়েছে। কোন রাজনৈতিক দল যদি এটাকে বলে তাদের কৃতিত্ব, আমি বলবো অসত্য কথা বলছে, যেটা তৃণমূল করে বেড়াচ্ছে। শতরূপদা গিয়েছিলেন একটা কোর্টে স্টে অর্ডার নিয়ে। যে স্টে অর্ডার পেয়েছে শতরূপদার হাতে গিয়েছে, সে স্টে অর্ডার পাওয়ার জন্য আমি বিকাশ স্যারকে কোর্টে নিয়ে গিয়েছি, অনুরোধ করেছিলাম কোর্টে আপনি আসুন। গ্রামের মানুষের কাছে তোলা তুলেছে, গ্রামের মানুষ আবার তোলা নেবে বলে রেডি হচ্ছে, আর সেই সময় যদি ভয় ঘর ছাড়া আর কি বলছে, আইএসএফ ঘর ছাড়া করেছে, তো কাজ আমরা করিনি। ভাঙড়ে বারবার আপনি বার্তা দিয়েছিলেন যে আমরা তৃণমূলের মতো সেম রাজনীতি করব না, যে ওর পরবর্তী হিংসা ভাঙড়ে হবে না। কিন্তু বিভিন্ন জায়গায় এখনো বিভিন্ন জন অভিযোগ করছে যে আপনাদের ছেলেরা তাদেরকে বাড়ি ঢুকতে দিচ্ছে না, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে আটকানো হচ্ছে, এই অভিযোগ অনেকেই করছে। আচ্ছা, আমি আজকে দুটো জনসংযোগ এখানে এটা করলাম, আর আগে করলাম দেওতা পুরাতন পাড়াতে। ওখানে অন ক্যামেরা বলেছি, মাইকে লাউড স্পিকারে বলেছি, যদি এই ধরনের কোনো থাকে আমার কাছে আসবেন। আসুন না, কে যদি কাউকে আমাদের ছেলেরা অনৈতিক ভাবে ডিস্টার্ব করে, ভয় দেখায়, আমাদের কাছে আসতে বলুন, আমার কাছে আসতে বলুন। আমি কাউকে বাদ দিই, আমার কাছে আসতে বলুন, আমি কথা বলছি তার সাথে। আমাদের ফোন নাম্বার দিয়ে আছে, কোন কোন নাম আছে, সমস্যা হলে আমি সমাধান হবে। এবার হচ্ছে আমাদের ছেলেদের নামে দোষ দিচ্ছে না, এমন অন্যায় করেছে গ্রামের মানুষের ভয়েসে বাড়ি ছাড়া, আর বলছে নাকি আইএসএফ বাড়ি ছাড়া করে রেখেছে। গ্রামের মানুষের কাছে তোলা তুলেছে, গ্রামের মানুষ আবার তোলা নেবে বলে রেডি হচ্ছে, আর সেই সময় যদি ভয় ঘর ছাড়া আর কি বলছে, আইএসএফ ঘর ছাড়া করেছে, তো কাজ আমরা করিনি। আজকে এখানে হয় না, আপনি দু জায়গায় সংযোগ করেছেন, দুটো অঞ্চলে, সেখানে বিভিন্ন মানুষ রাস্তাঘাট থেকে বিভিন্ন বিষয়ে দাবি দাবা করেছে। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? আমার তো আশাই ওই জন্য। এই বিধানসভা শুরু হবে, এবার একদিন ছিল স্পিকার নির্বাচনের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ছিল, আগামী মাসে সম্ভবত 18 তারিখ থেকে বিধানসভা শুরু হবে, বাজেট সেশন। এই যা সমস্যা যে শুনবো, বিধানসভায় উত্থাপন করব, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলবো, সমাধান হলে করবো, এটাই তো নিয়ম। আমার কাজ হচ্ছে সমস্যাগুলো তুলে ধরা অ্যাসেম্বলি হাউসের মধ্যে বা মিডিয়ার কাছে, মিনিস্টারের কাছে। মিনিস্টারের কাজ হবে এগুলো সমাধান করা। সন্দেশখালী রেখা পাত্র, তিনি নিজে গরু লাভিয়ে নিচ্ছে, বলছে গরু 14 বছর হয়নি, উনি তো এখন কোনো দায়িত্ব পায়নি, উনি কিভাবে লাভ? ব্যাপারটা হচ্ছে উনি দায়িত্ব পাকা নাই পাক সেটা রাইট নয়, ওর গরু নাবিয়ে নিবা কারো রাইট নাই। সমস্যা হচ্ছে এটা 14 বছরের নিচে গরুকে বলি দেওয়া যাবে না তথা কুরবানি দেওয়া যাবে না। আপনি 14 বছরের নিচের গরুকে নিয়ে গিয়ে চাষ করতে পারেন না, দুধ দুইতে পারেন না, বাড়িতে পুষতে পারেন না, ওদের বিরুদ্ধে অভিযোগ করা দরকার। সমস্যা হচ্ছে মানুষ অভিযোগ করছে না, চুরির অভিযোগ করা দরকার। নিয়ে নিচ্ছে চুরি করে নিচ্ছে, তো সব ঠান্ডা হয়ে যাবে। পুলিশও একটা গরুর গাড়িকে দাঁড় করিয়ে তাকে নামাতে পারবে না। হ্যাঁ, 14 বছরের নিচে কোনো গরুকে যদি জবা করে বলি দেয়, কুরবানি দেয়, তাহলে আইনত অপরাধ করলো। সে অপরাধের আপনারা দেখেছেন কাগজ সার্কুলেট হচ্ছে, 6 মাস জেল বা জরিমানা বা দুটি হতে পারে, অর্থাৎ জামিনযোগ্য। যখন বলি দিল, যখন জবা করলো, তখন অপরাধটা করলো। আপনি 14 বছরের নিচে একটা গরুকে কিনে নিয়ে যেতে পারেন না, বাড়িতে দুধ দইতে পারেন না, চাষের কাজে লাগাতে পারেন না, আপনি নিয়ে ট্রান্সপোর্টে যেতে পারবেন না।
শুধুমাত্র হয়তো আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। প্রশাসনের দেখার দায়িত্ব, প্রশাসনের একটা অংশ ফেল হচ্ছে না। তবে আমি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে বলবো, যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়, সেই পুলিশ হোক আর কোনো বিজেপি নেতা নেত্রী হোক আর সাধারণ মানুষ হোক, তার বিরুদ্ধে থানায় কমপ্লেন করুন। কমপ্লেনের কাগজ আমাকে দিন, আমি উচ্চতর নেতৃত্ব অফিসারদের সাথে কথা বলে প্রয়োজনে কোর্টের দ্বারস্থ হবো। যে এই কুরবানি নিয়ে রীতিমতো সংখ্যালঘু সমাজে, মুসলিম সমাজের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। ইভেন্ট আপনার বিধানসভা ভাঙড়ের মানুষের মধ্যে ভাঙড়ের মানুষকে বলে কোনো আতঙ্কিত হওয়ার দরকার নেই। ভাঙড়ের মানুষকে বলে মানে কিসের আতঙ্ক? কুরবানি দিতে পারবে কি পারবে না, পারবে না। এই নিয়ে কেন একটা পারবে না? কোন জায়গায় বলেছে কুরবানি দিতে পারবে না? কে বলেছে? কে বলেছে কুরবানি দিতে পারবে না? হ্যাঁ, একটা নিয়ম আছে, নিয়মের এখন মেরা গেলে আপনি আমি আবদ্ধ। এবারে এই নিয়মটাকে ভাঙতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কি করতে হবে তার জন্য চ্যালেঞ্জিং জায়গা, শর্ট পিরিয়ড। এখন যেটা আছে তার বাইরে আপনি যেতে পারবেন না। কিন্তু আমি কি বললাম, 14 বছরের নিচের কোনো পশু যেটা নির্ধারিত করা আছে তার বাইরে যতক্ষণ না আপনি বলি দিচ্ছেন, যতক্ষণ না ছুরি চালাচ্ছেন, কারো ক্ষমতা নেই, কোন আইনে নয় তাকে আটকানো। এটা বুঝতে পারছে না কেন সাধারণ মানুষ? সবটা বলে দিতে হবে আমাকে নাকি? পুলিশ কেন আটকাবে রাস্তাঘাটে গাড়ি? এই বাড়িতে গরু পুষতে যেতে পারবো না? এই গরুর দুধ খেয়ে আমি, আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে বা দুধ বিক্রি করার জন্য আমি খাটাল থেকে একটা গরু কিনে নিয়ে যেতে পারবো না? কথা বলতে হবে তো, লাইভ চালান যেখানে আটকাচ্ছে। যে আপনি আমার গরুটা আটকালেন কেন? আমি গরুটা পুষার জন্য নিয়ে যাচ্ছি। যখন ছুরি চালাবে, যখন বলি দেবে, অপরাধ তখন করবে। 14 বছরের নিচে হলে। আর কিছু বলো। যাদবপুরে এই তোপসে আপনি গিয়েছিলেন, ঘর বুলডোজারতে ভাঙা ছিল, আপনি গিয়ে ঢুকে দিয়েছিলেন। কালকে আমরা দেখলাম যে শতরূপ ঘোষ তিনি কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে এসছে, বন্ধ করেছে। আপনি শতরূপদা গিয়েছিলেন একটা কোর্টে স্টে অর্ডার নিয়ে। যে স্টে অর্ডার পেয়েছে শতরূপদার হাতে গিয়েছে, সে স্টে অর্ডার পাওয়ার জন্য আমি বিকাশ স্যারকে কোর্টে নিয়ে গেছি, অনুরোধ করেছিলাম কোর্টে আপনি আসুন। মামলাটা করেছিল নাসির আহমেদ, সম্ভবত কপি আমার গাড়িতে আছে, মামলা করেছে। অর্থাৎ ওই অ্যাডভোকেট হচ্ছে নাজিব আহমেদ, সম্ভবত অ্যাডভোকেট। সে পিটিশন করেছিল, দায়ের করেছিল কোর্টে। তার আমি বিকাশ স্যারকে রিকোয়েস্ট করেছিলাম, স্যার আপনি আসেন। বিকাশ স্যার এসে গতকালকে দাঁড়িয়েছিল। আমি এতটুকু বলে দিই, এটা নিয়েও তৃণমূল খেলা খেলছে। তৃণমূলে আগের দিনে মমতা ব্যানার্জি কোর্টে গিয়েছিল, ওরা বলছে মমতা ব্যানার্জি কোর্টে গিয়েছিল, এবার বুল্লিজান আটকেছে। মমতা ব্যানার্জি কোর্টে গিয়েছিল, তার জাজমেন্ট, তার অর্ডার কপি আর গতকালকের অর্ডার কপি দুটো বিস্তর তফাৎ। মমতা ব্যানার্জি বা কোনো রাজনৈতিক দল যদি বলে তারা কোর্টে গিয়ে এটা করেছে, মিথ্যা কথা বলছে। কোনো রাজনৈতিক দল কোর্টে যে করেনি, করেছে এটা যারা ফ্যাক্টরি মালিক তারা। পিটিশনটা করেছিল, উকিল ছিল নাজিব আহমেদ। আমি বিকাশ স্যারকে রিকোয়েস্ট করেছিলাম, স্যার আসুন, অনুরোধ করেছিলাম এই করতে হবে। বিকাশ স্যার এসেছে, আর্গুমেন্ট করেছে, ফলে এটা স্টে হয়েছে। কোন রাজনৈতিক দল যদি এটাকে বলে তাদের কৃতিত্ব, আমি বলবো অসত্য কথা বলছে, যেটা তৃণমূল করে বেড়াচ্ছে। বিজেপি বিধায়করা মিডিয়ার সামনে বারবার বলছে আজান বন্ধ করে দেওয়া হবে, লাউড স্পিকারে আজানে আমাদের সমস্যা হচ্ছে বলে মানুষের মধ্যে একটা মানুষকে উস্কানো হচ্ছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? এই বিষয়টা আপনি আমার আগে একটু শোভনদেব বাবুকে জিজ্ঞাসা করেন না, বিরোধী দলের নেতা তো বিধানসভার 80টা সিট নিয়ে আছে, একটু তাদেরকে জিজ্ঞাসা করবেন না? আমি বলবো এতটুকু কথা, কারো কথাই পাত্তা দেবেন না। দেশ চলবে, রাজ্য চলবে সংবিধানকে সামনে রেখে, আইনকে সামনে রেখে চলবে, কারো কথায় পাত্তা দেবেন না। কলকাতা হাইকোর্টের অর্ডার আছে 65 ডেসিবেলের নিচে সাউন্ড বাজাতে হবে, তার মধ্যে থেকে বাজাবেন, কারো ক্ষমতা নেই আটকাবার। বিজেপির এক বিধায়ক তিনি সাংবাদিক বিজেপির এক বিধায়ক সাংবাদিকের সম্মুখীন হয়ে তিনি দাবি করলেন যে মাদ্রাসা, যে খারিজি অবৈধ মাদ্রাসাগুলো বন্ধ করা হবে, যদি তারপরেও না বন্ধ করা হয় তাহলে আমরা বুলডোজার চালাতে বাধ্য হব। ব্যাপারটা হচ্ছে এটা, বিজেপির যিনি বিধায়কের মন্ত্রী হয়েছেন তার নামটা তো পরিচিতি ঘটাতে হবে। এই ধরনের আলটপকানা মন্তব্য করলে চর্চা হবে কি করে তার? এইটার জন্য অনেক এসেছিল, অনেক চলে গেছে, অনেকে অনেক কথা বলেছিল। আমি বলবো এতটুকুই কথা, ক্ষুদিরাম টুডু মহাশয়কে মাদ্রাসা সম্পর্কে একটু পড়াশোনা করুন, মাদ্রাসা সম্পর্কে দেখুন। আপনাকে বলতে হবে না, আপনাকে বন্ধ করতে হবে না। পশ্চিমবাংলা যদি একটা কোনো জায়গায় অবৈধ মাদ্রাসা থাকে আমাদেরকে বলুন, পশ্চিমবাংলার মুসলিম সমাজকে বলুন, দায়িত্ব নিয়ে বন্ধ করে দেবে। আপনাকে বন্ধ করতে যেতে লাগবে না। কিন্তু ওই কি বললাম, খেয়াল আছে, খাগড়াকর কাণ্ডের পরে মাদ্রাসার নামে বেলেম দিয়েছিল, হই হচ্ছিল মিডিয়াতে। তারপরে এখন কোথায়? আল কায়দা যে বলেছিল, ওটা কি কায়দার বই কি আল কায়দা সাজিয়ে দিয়েছিল।
আলিফ বে তে সে জিম হে খে যে বইটা লেখা আছে সেই বইটা করে আল কায়দার বই বলে সাজিয়ে রেখে দিয়েছে। বাগদাদি কায়দার বইকে আল কায়দা সাজিয়ে দিয়েছে। এই হচ্ছে আজান নিয়ে বলুন আর কুরবানি নিয়ে বলুন, সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। এতে করে সাধারণ মানুষ বুঝতে পারছে না আইনটা কি আর কি করণীয় কি। হয়তো আমি বলে তাদের দিলাম, সম্ভব আর কতবার বলবো 65 ডেসিবেলের নিচে করবেন, আর সেটা কুরবানিটা বলে দিলাম। বলছি গতকাল রাজাবাজারে জুম্মার নামাজ নিয়ে পুলিশি বাধা, সেখানে বলছে রাস্তায় নামাজ পড়া যাবে না, ধর্মীয় আচরণ বন্ধ। কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে ছোট ছোট মন্দির রয়েছে বা গির্জা রয়েছে, সেখানে রাস্তার ধারেও কিন্তু সেখানে মানুষের ভিড় হয়। সেক্ষেত্রে শুধুমাত্র মসজিদের উপর বা নামাজের উপর এই বাধা প্রদান, এটা বিজেপি মুসলিম সম্প্রদায়কে টার্গেট করছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি রাজাবারে যেটা হচ্ছে আমি খোঁজ লাগাচ্ছি, ওখানে আমার কিছু পরিচিত লোক আছে, অ্যাকচুয়াল কি বলেছে, এবং সাথে সাথে এটাও বলছি যে রিটেন তাদের কাছ থেকে নেওয়া হবে। কারণ সংবিধানের আর্টিকেল 25 সম্ভবত বলা হচ্ছে ধর্মচারণের স্বাধীনতা দেওয়া হচ্ছে, আর আমরা সবাই, এবং সংবিধানের অন্য আর্টিকেলে বলা হচ্ছে ধর্ম, জাত, বর্ণ, লিঙ্গ আলাদা করে দেখা যাবে না। যখন বলা হচ্ছে তাহলে এখানে বৈষম্য হবে, কেন চ্যালেঞ্জ করবো সেখানে। কিন্তু আমার এত প্রশ্নের মধ্যে একটাই প্রশ্ন শুধু জানতে চাই, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে নেমে গেছে বলে কি না দায়িত্ব শেষ হয়ে গেল? একটা শব্দ খরচ করছে না কেন এগুলো নিয়ে? সব নওশাদকে বলতে হবে, সব বামেদেরকে বলতে হবে, সব আইএসএফকে বলতে হবে, হ্যাঁ বলবো। কিন্তু যারা এখনো পর্যন্ত ভাবছে মমতা ব্যানার্জি তাকে উদ্ধার করবে, তাদের কাছে আমার প্রশ্ন রাখলো, তাহলে মমতা ব্যানার্জি একটু কিছু বলুক। কিন্তু তৃণমূলের লোকজন বলছে তো নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, বিধানসভায় 7 মিনিট বক্তব্য রেখেছে, শুধু 5.5 মিনিট ধরে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীর প্রশংসা। আমার ভিডিওটি এখন লাইভ চলছে, দেখে নিতে পারেন আমি কি কি বলেছি। হ্যাঁ, দাঁড়িয়ে ফ্লোরে যেটা তৃণমূলের 80 জন বিধায়কের বলার সাহস হয়নি, পোস্টপল ভায়োলেন্সে ধর্মস্থান আক্রান্ত হয়েছে, ওটা মাদ্রাসা মসজিদ, সেটা আমি ওখানে দাঁড়িয়ে বলেছি ধর্মস্থান আক্রান্ত হয়েছে, এটা বলার কেউ সাহস দেখাতে পারে না, আমি বলেছি। বাম আইএসএফ এর সমর্থনের বিধায়ক, আমি ভাঙড়ের বিধায়ক বলেছি। যারা বলছে তারা ভিডিওটা আছে, সেখানে দেখে দেবেন। আচ্ছা, শুভেন্দু অধিকারী যদি বলে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যায়, আমাকে তাহলে নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারীর বিরোধী করে বলতে হবে সূর্য পশ্চিমে উঠে পূর্বে অস্ত যায় নাকি? আমি দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে লাইভ স্ট্রিমিং হোক বিধানসভার, সেটা এবারে সরকার গ্রহণ করছে, তারা ঘোষণা দিচ্ছে লাইভ স্ট্রিমিং হবে। এটা ভালো জিনিস তো, কোন বিধায়ক কি করছে না করছে সেটা জানা যাবে। সেটাতে যদি বলি এটাকে ভালো কাজ, সেটাকে আমি খারাপ করে ফেললাম? আর কারা বলছে সেই তৃণমূলে যারা তোলা তুলে তাদের সংসার চলতো, তারা আজকে আমার বিরোধিতা করছে। থ্যাংক ইউ। আপনি 5 বছর ধরে যে প্রতিবাদ করে এসেছেন বা বিপরীতের পাশে দাঁড়িয়েছেন বা গঠনমূলক ভাষণ দিয়েছেন, আপনাদের সাথে একটা আপনার জোট সাথী এসছে, অনেক বেশি করবে, অনেক বেশি করবে, চাপ নিতে হবে না। মোস্তাফিজুর রানাদাকে নিয়ে চাপ নিতে হবে না আপনাদের, অনেক বেশি করবে।